উচ্চ গণিতের আজকের এই ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তো আমরা জানি সারা বিশ্বের মতো আমাদের দেশটাও করোনা সংক্রমণে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, তাই স্বাস্থ্য মন্ত্রণালয় তথা সরকারের নির্দেশনাগুলো আমরা কঠোরভাবে মেনে চলব এবং তোমরাও মেনে চলবে। তো এই করোনা সংক্রমণের কারণে আমাদের দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস কার্যক্রম বন্ধ আছে এবং আমাদের সিপিএসএম অনলাইন কলেজ সেই হিসাবে আমরা ক্লাস কার্যক্রম অনলাইনের মাধ্যমে চালিয়ে যাচ্ছি এবং সেই ধারাবাহিকতায় আমি আজকে তোমাদের কাছে একটা ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকের ক্লাসটা মূলত তোমাদের ডিমান্ডের উপর ভিত্তি করে, কারণ আমরা প্রত্যেকটা ক্লাস শেষে তোমাদের কাছ থেকে জানতে চাই যে তোমাদের কাঙ্ক্ষিত বা তোমাদের প্রত্যাশিত যদি কোনো টপিক থাকে তোমরা আমাদেরকে জানাবে। তো তোমরা মন্তব্যের মাধ্যমে জানতে চেয়েছো যে বৃত্তের দিনাজপুর বোর্ডের 2019 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছে সেটার সমাধান তোমরা চাচ্ছ, তাহলে আমরা সেটা সমাধানে আজকে দেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা প্রথমেই আজকের ক্লাস শেষে আমাদের যে কাঙ্ক্ষিত শিক্ষণফলগুলো হবে, বৃত্তের সমীকরণ নির্ণয়ের বিভিন্ন কৌশলসমূহ দেখব, আর মেইন কাজটা হচ্ছে আমরা দিনাজপুর বোর্ডের 2019 সালের প্রশ্নটা সলভ করব। আর এই প্রশ্ন সলভ করতে যেই আমাদের যে শিক্ষণফলগুলো আয়ত্তে আসবে আমরা সেগুলো একটু দেখে নেব আর হচ্ছে, এবং এই শিক্ষণফলগুলোর উপর বেসিস করে সৃজনশীল প্রশ্ন কীভাবে সমাধান করতে হয় সেটা দেখব। তাহলে আমরা যাই, তাহলে আমরা স্ক্রিনে আমরা দেখি প্রথমে বৃত্তের স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি বৃত্তের কিছু আইডিয়া দিয়েছি। এবং প্রথমত আমরা যাব যে বৃত্তের সমীকরণগুলো বিভিন্ন শর্তের উপর ভিত্তি করে আমরা কীভাবে বের করি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা চিত্র দেখতে পাচ্ছি যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, এখানে একটা আমরা বৃত্ত নিয়েছি, বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক নিয়েছি এইচকে এবং ব্যাসার্ধ নিয়েছি আর। তাহলে এই রকম শর্ত থাকলে তার মানে কি কেন্দ্র এবং ব্যাসার্ধ, কেন্দ্রের স্থানাঙ্ক এইচকে এবং ব্যাসার্ধ আর, এটা যদি জানা থাকে তোমরা সকলেই জানো, তখন বৃত্তের সমীকরণটা হয় এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। তো এর আমরা এটা সূত্রগুলো দেখব। পাশাপাশি তোমাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে যে এটা যেহেতু অনলাইন ক্লাস, তো তোমরা ইচ্ছা করলে এখানে পোস্ট করতে পারো। তোমাদের কাছে এটা প্রত্যাশা করবো যে তোমরা এখন একটু পোস্ট করবে এবং এই সুযোগে একটু পোস্ট করে তোমরা সবাই একটু হাতে খাতা কলম নিয়ে তোমরা আবার এটা লেখা শুরু করবে। তো ঠিক আছে, তাহলে আমরা ক্লাসে যাই। তো এখানে আমরা 2 নম্বর সূত্র দেখতে পাচ্ছি, এইচকে কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত। তার মানে এই যে একটা বৃত্তটা যদি এক্স অক্ষকে স্পর্শ করে, কারণ আমরা এটার উপর ভিত্তি করে আমরা এখানে সমাধানে যাব যে এক্স অক্ষকে যদি স্পর্শ করে তাহলে কেন্দ্রের কুটির মানটা হবে ব্যাসার্ধ। আবার বলছি, খেয়াল করো, একটা বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে কেন্দ্রের কুটিটা হবে ব্যাসার্ধের সমান, অর্থাৎ ব্যাসার্ধ আর ইকুয়াল টু কেন্দ্রের কুটি কে এর মান। ঠিক আছে, ওকে। আমরা একটা উদাহরণের মাধ্যমে এটা একটু দেখে নিই। তাহলে এখানে আমরা একটা উদাহরণ নিয়েছি, সবাই প্রশ্নটা একটু দেখে নাও। এখানে রেড কালার দিয়ে প্রশ্নটা লেখা আছে যে 1-2 কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করলে তাহলে এই বৃত্তটির সমীকরণটা কি হবে আমরা সেটা বের করবো। আমরা জানি বৃত্তের সমীকরণ বের করার জন্য কেন্দ্রের স্থানাঙ্ক এইচকে এবং ব্যাসার্ধ আর লাগে। তাহলে এখানে কেন্দ্রের স্থানাঙ্ক দিয়েছি কি 1-2, দিস ইজ এইচ, দিস ইজ কে। এইচ হচ্ছে 1, কে হচ্ছে -2। তাহলে আমার সমীকরণ দরকার কি, সমীকরণ নির্ণয়ের জন্য আর দরকার। তাহলে আমরা জানি একটা বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে কেন্দ্রের কুটি ব্যাসার্ধ আর সমান কেন্দ্রের কুটির মান, তাহলে এখানে আমাদের সমীকরণ নির্ণয়ের জন্য আর প্রয়োজন হবে। সুতরাং আমরা বলতে পারি এখানে যেহেতু এক্স অক্ষকে স্পর্শ করে আর ইকুয়াল টু কেন্দ্রের কুটির মান কত, কেন্দ্রের কুটিতে আছে কত -2, অর্থাৎ আর ইকুয়াল টু -2 এর পরম মান নিলে আমরা বলেছি কুটির মান, তাহলে কারণ ব্যাসার্ধ কখনো নেগেটিভ হয় না, সেই হিসাবে কেন্দ্রের কুটির মানটা নিতে হবে, পরম মান নিতে হবে। আমরা জানি -2 এর পরম মান করলে 2, তার মানে ব্যাসার্ধ আর ইকুয়াল টু 2। সুতরাং বৃত্তটির সমীকরণ আসবে এক্স মাইনাস এইচ, এইচ মানে কি 1 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস মাইনাসে প্লাস 2, মানে কে হচ্ছে -2, যে কারণে মাইনাস হচ্ছে +2 হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, আর হচ্ছে 2 তার স্কোয়ার। ভেরি সিম্পল। আমরা এখান থেকে এই শিক্ষণফলগুলো দেখলাম। এরপরে আরেকটা যে বৃত্তের সাধারণ সমীকরণ, আমরা জানি যে যখন কেন্দ্র আর ব্যাসার্ধ ডাইরেক্টলি থাকবে না, অন্য কোনো শর্ত থাকবে, তখন আমরা বৃত্তের সমীকরণ নির্ণয়ের জন্য আমরা সাধারণ সমীকরণে চলে যাবো, x² + y² + 2gx + 2fy + c = 0। তাহলে আমরা যখন দেখা যাবে কেন্দ্র আর ব্যাসার্ধ জানা থাকবে না, অন্য কোনো শর্ত থাকবে, তখন আমরা এই সমীকরণে যাব। শর্তের উপর ভিত্তি করে আমরা এখান থেকে আননোন আছে কি জি, এফ এবং সি, এই মানগুলো বের করে নেব। ঠিক আছে, তাহলে আবার বলছি, দেখো এখানে আমরা বৃত্তের সমীকরণ নির্ণয়ের জন্য আমরা 2টা আইটেম বলেছি, যে একটা হচ্ছে কেন্দ্র এবং ব্যাসার্ধ যদি জানা থাকে তাহলে আমরা এই সূত্রে চলে যাব,
আর যখন কেন্দ্র এবং ব্যাসার্ধ রিলেটেড যখন কোনো আইডিয়া প্রশ্নে থাকবে না, অন্য কোনো শর্ত থাকবে, তখন আমরা বৃত্তের সাধারণ সমীকরণে চলে যাব। এই হচ্ছে বৃত্তের সমীকরণ নির্ণয়ের জন্য আমাদের যে কৌশল সমূহ। ঠিক আছে, তো এরপরে আমরা নেক্সট স্লাইডে যাই। তো নেক্সট স্লাইডে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা দুইটা চিত্র দেখতে পাচ্ছি। খেয়াল করো সবাই, চিত্র দুটো খেয়াল করো। আমরা প্রথম চিত্রে আমরা এখানে একটা বৃত্তের চিত্র দেখানো হয়েছে। এখানে কেন্দ্রটা হচ্ছে সি, আর কেন্দ্র দিয়ে একটি রেখা গমন করে, যে রেখাটাকে আমরা দিয়েছি কি এবি রেখা। তার মানে কি এই কেন্দ্র দিয়ে যেহেতু রেখাটা যাচ্ছে, তাহলে সেটা অবশ্যই কি বৃত্তের ব্যাস। আর এই ব্যাসের দুইটা প্রান্তবিন্দু, একটা এ আর একটা বি, এর উপর বেস করে বলা হলো যে বৃত্তের সমীকরণটা কি হবে। ঠিক আছে, তার মানে কি শর্তটা কি, আমরা কখন বৃত্তের সমীকরণ নির্ণয়ের জন্য যখন একটা ব্যাসের দুইটা প্রান্তবিন্দু, প্রথম প্রান্তবিন্দু x1 y1 যাকে আমরা এ বলেছি, আর দ্বিতীয় প্রান্তবিন্দু x2 y2 যাকে আমরা বি বলেছি, এরকম শর্ত যদি দেওয়া থাকে, একটা বৃত্তের ব্যাসের দুইটা প্রান্তবিন্দু যদি দেওয়া থাকে, তখন আমরা বৃত্তের সমীকরণটা কিভাবে নির্ণয় করব। তখন বৃত্তের সমীকরণ ডিরেক্ট ফর্মুলা x - x1 * x - x2 + y - y1 * y - y2 = 0। সবাই এটা লিখে নাও, মানে ফর্মুলাটা। আমরা এই বোর্ডের প্রশ্নটা যখন সলভ করতে যাব তখন এই ফর্মুলাটা আমাদের লাগবে। ঠিক আছে, এই জন্য আমি আগে থেকে তোমাদের সূত্রগুলো তোমাদের দেখানোর চেষ্টা করেছি। আরেকটা এখানে চিত্র দেখা যাচ্ছে। এই চিত্রটা হচ্ছে একটা, আমরা এই আইডিয়াটা হচ্ছে একটা বৃত্ত আমরা নিয়েছি। এই বৃত্তটা x অক্ষকেও কিছু পরিমাণ অংশ ছেদ করে, আবার y অক্ষকেও কিছু পরিমাণ অংশ ছেদ করে। মানে যেটা আমরা x অক্ষের খণ্ডিতাংশ বা y অক্ষের খণ্ডিতাংশ, এরকম কোনো শর্ত থাকবে, বৃত্তের আইডিয়াটা হবে এরকম। ঠিক আছে, এটার আমরা সূত্রগুলো জানি। আমাদের এই প্রশ্নে আমরা এখন যে প্রশ্নটা সলভ করতে যাব, এই প্রশ্নে সলভ করার জন্য আমাদের এই সূত্রটা লাগবে না। তবে আমরা একটা তোমাদের সৃজনশীল হোমওয়ার্ক হিসেবে একটা প্রশ্ন দিব, সেটাতে আমাদের এই আইডিয়াটা লাগবে। অর্থাৎ আমরা যে বৃত্তের সাধারণ সমীকরণটা কাজে লাগিয়েও কিভাবে বের করতে হয়, যে আমরা জানি যে x অক্ষের খণ্ডিতাংশ তোমরা জানো যে 2 × √g² - c। এটাকে যেখান থেকে আমরা x অক্ষকে যে পরিমাণ অংশ ছেদ করে, x অক্ষকে কি পরিমাণ অংশ, a থেকে b, a b অংশ ছেদ করেছে। আবার y অক্ষের খণ্ডিতাংশ হচ্ছে cd, অর্থাৎ y অক্ষকে cd অংশ ছেদ করেছে। তার মানে y অক্ষের খণ্ডিতাংশ হচ্ছে কি cd। এটা যদি ফর্মুলা হচ্ছে 2 × √f² - c, তখন আমরা ওইটাতে যাব। ঠিক আছে, তো আমরা এবার সরাসরি যে দিনাজপুর বোর্ডে যে সৃজনশীল প্রশ্নটা এসেছে, আমরা সেটাতে চলে যাব। তো আমরা দেখি, এখানে প্রশ্নটা দেখি। সবাই একটু মনোযোগ সহকারে প্রশ্নটা খেয়াল করো। এখানে দিনাজপুর বোর্ডে 2019, এখানে দুইটা দৃশ্যকল্প দেওয়া আছে। প্রথম দৃশ্যকল্পে বলা হয়েছে 6√2 একক বাহু বিশিষ্ট। খেয়াল করো, একক বাহু বর্গের একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 6√2, রাইট। এই বর্গের একটা শীর্ষ মূলবিন্দুতে, হ্যাঁ সবাই, আমি পরে আমরা চিত্রের মাধ্যমে দেখাবো, এবং এর বিপরীত শীর্ষ y অক্ষের উপরে। সবাই একটু মনোযোগ সহকারে দেখো, 6√2 একক বাহু বিশিষ্ট বর্গের একটা শীর্ষবিন্দু হচ্ছে মূলবিন্দু। ওকে, আর বিপরীত শীর্ষ, তার মানে একটা বর্গের বিপরীত শীর্ষ, তার মানে যেটা থাকে তার করণের যার একটা পয়েন্ট, সেটা y অক্ষের উপর অবস্থিত। ওকে, আর দৃশ্যকল্প 2, এখানে y = 2, y = 10, x = 0, এই তিনটি সরলরেখার সমীকরণ দেওয়া আছে। এর উপর ভিত্তি করে পরে প্রশ্নে এখানে আমাদের রিকোয়ারমেন্ট চাওয়া হবে। তার আমরা এই দৃশ্যকল্প 2তে আমরা যদি দেখি, তো দৃশ্যকল্প 2তে আমরা যদি সমীকরণগুলো দেখি, দেখো y = 2, y = 10 এবং x = 0। তো এই তিনটা সমীকরণ আমি সরলরেখার তোমাদের ক্লাস নিয়েছিলাম, ওইখানে সরলরেখার আমরা এই সেকেন্ড ক্লাসে আমরা স্পষ্টভাবে এই সরলরেখার সমীকরণগুলো, বেসিক আইডিয়াগুলো তোমাদেরকে আমি দিয়েছি। ওইখানে বলা ছিল যে x অক্ষের সমীকরণ আমরা বলেছিলাম y = 0, আবার y অক্ষের সমীকরণ বলেছিলাম x = 0, আবার বলেছিলাম x অক্ষের সমান্তরাল সরলরেখার একটা সমীকরণ বলেছিলাম, y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ বলেছিলাম। আমরা বলেছিলাম যে x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হচ্ছে x = a, x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ y = b, আবার y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ x = a। তাহলে এইখানে দুইটা সমীকরণ দেওয়া আছে, দেখো y = 2 আর y = 10। তার মানে কি, আমরা জানি যে x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হচ্ছে y = b, b হচ্ছে একটা ধ্রুব রাশি। হ্যাঁ, তাহলে এখানে y = 2, তাহলে নিঃসন্দেহে বলতে পারি এই যে রেখাটা, এটা অবশ্যই
এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা এবং সেটা এক্স অক্ষ থেকে 2 একক দূরে, আমরা চিত্রে দেখব। আবার একই রকমভাবে y = 10, এইটাও এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা যেটা এক্স অক্ষ থেকে 10 একক দূরে আছে। আর x = 0, এই রেখাটা স্পষ্টতই y অক্ষ। তার মানে আমরা এখানে তিনটা সরলরেখা সম্পর্কে আইডিয়া পেয়েছি। এবার আমরা প্রশ্নের দিকে যাই। আমরা জানি ক নম্বর প্রশ্নটা সাধারণত উদ্দীপক নির্ভর হইতে পারে, উদ্দীপক নির্ভর নাও করতে পারে, ঠিক আছে। তাহলে এখানে ক নম্বর প্রশ্নটা আমরা দেখি। এখানে এই বিন্দুগামী সরলরেখার ভেক্টর সমীকরণ, তার মানে ভেক্টর থেকে চ্যাপ্টার 2 থেকে দেওয়া হয়েছে। আমার মূলত এখন বৃত্ত সংক্রান্ত নিয়ে আমরা দেখব। সো আমরা এটা এখন দেখবো না, তোমরা এটা সিম্পল আছে, ভেক্টর নিয়ে ফিজিক্সেও করেছো। ভেক্টর সমীকরণ তোমরা জানো, r = a + tb, এটা তোমরা বের করতে পারবা। আমরা দেখি পরের প্রশ্নতে যাই। আমরা দৃশ্যকল্প a কে বর্ণিত বর্গের কর্ণকে, তার মানে এখানে যে বর্গের কথা বলা আছে, এই বর্গের কর্ণকে যদি আমরা ব্যাস ধরি, ব্যাস ধরলে যে অঙ্কিত বৃত্তটা পাওয়া যাবে, একটা নতুন করে বৃত্ত অঙ্কন করলে আমরা কি অঙ্কন করব? বর্গের কর্ণকে ব্যাস ধরে একটা বৃত্ত অঙ্কন করার চেষ্টা করব। সেই বৃত্তের সমীকরণ প্রশ্নে চাওয়া হয়েছে, ফাইন। তারপরে গ নম্বর প্রশ্নে দৃশ্যকল্প যে তিনটা রেখা বলা আছে, এই তিনটা রেখাকে স্পর্শ করে এরকম একটা বৃত্তের সমীকরণ আমরা বের করব, ঠিক আছে। তাহলে আমরা যাই নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে তো সবাই একটু খেয়াল করো। আমরা প্রথমতই বলেছিলাম যে খ নম্বর প্রশ্নে যাব। খ নম্বর প্রশ্নে আমি যে প্রশ্নটা আবার তোমাদের সুবিধার জন্য এখানে দিয়েছি, 6√2 একক বাহু বিশিষ্ট একটি বর্গের শীর্ষ মূলবিন্দুতে এবং এর বিপরীত শীর্ষ y অক্ষের উপরে। আমি এই যে প্রশ্নটা তোমাদের বইয়ের এসি আহমেদের, যে আমরা যে বইটা ফলো করি, এক্সারসাইজ 4.1 এর 14 নং প্রশ্নের অনুরূপ, ঠিক আছে। এখানে শুধুমাত্র তোমাদের বইয়ে দেওয়া আছে 4√2 আর এখানে দেওয়া আছে হচ্ছে 6√2। তাহলে আমরা প্রথম আমরা যারা আগে ক্লাসগুলো নিয়েছি, আমি যে সৃজনশীল ক্লাস আরেকটা ক্লাস নিয়েছিলাম, ওইখানে বলেছিলাম যে সৃজনশীল প্রশ্নগুলো যে আসবে সাধারণত তোমাদের বইয়ের অঙ্কগুলোর রেসপেক্টে আসবে। যে হঠাৎ আমি এভাবে বলেছিলাম যে সৃজনশীল প্রশ্ন হঠাৎ করে আকাশ থেকে কোনো উদ্দীপক আনা হবে না, উদ্দীপকগুলো আনা হবে তোমাদের প্রশ্নের অর্থাৎ বইয়ের এক্সারসাইজের প্রশ্ন অথবা উদাহরণের প্রশ্নগুলোর আলোকে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি এখানে দেখো সবাই যে 4√2 প্রশ্নে ছিল, এখানে শুধুমাত্র 6√2, আর হুবহু বাকিটা সেম। আর একটু চেঞ্জ আছে, যে ওখানে বলা ছিল বিপরীত শীর্ষ এক্স অক্ষের উপরে, আর এখানে বলা আছে ওয়াই অক্ষের উপরে, মানে অনেকটাই কাছাকাছি সেম, অল্প একটু চেঞ্জ আছে, ঠিক আছে। তার মানে আমরা যদি বইয়ের অঙ্কগুলো ভালো মতো করি, হ্যাঁ, তাহলে আমাদের সৃজনশীলগুলো ধরতে কোনো তেমন একটা সমস্যা হবে না। কিন্তু আমরা বই যদি ফলো না করি, এমনিতে যদি দু একটা শুধুমাত্র সৃজনশীল প্রশ্ন ফলো করি, তাহলে কিন্তু আমরা পরীক্ষায় ভালো করতে পারবো না। তাই পরীক্ষায় ভালো করার মেইন এবং প্রধান এবং আমি যেটা বলবো একমাত্র কাজ হচ্ছে তোমাদের বই ফলো করা, ঠিক আছে। বইয়ের যে ম্যাথগুলো আছে এবং বইয়ের আলোকেই আমরাও সাধারণত বিভিন্ন প্রশ্ন করে থাকি, এবং তোমাদের প্রত্যেকটা পরীক্ষাও যে হাফ ইয়ারলি, তারপরে হাফ ইয়ারলি পরীক্ষা, হ্যাঁ, বর্ষোত্তরণী পরীক্ষা, তারপরে হচ্ছে টেস্ট পরীক্ষা, প্রত্যেকটা পরীক্ষায় তোমরা যেগুলো অ্যাটেন্ড করো বা অ্যাটেন্ড করেছো, দেখবে যে আমরা প্রশ্নগুলো সাধারণত বইয়ের আলোকেই করা হয়। সো অনেক সময় তোমরা বিভ্রান্ত হয়ে যাও যে সৃজনশীল প্রশ্ন কমন থাকবে না, ঠিক আছে। সো আমি এটাই তোমাদেরকে বলবো, আমার অভিজ্ঞতা থেকে বলি, বা আমি সৃজনশীলের উপরে অনেক ট্রেনিংও করেছি, এবং এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে আপনারা যখন প্রশ্ন করবেন বইয়ের আলোকেই, বইয়ের আইডিয়া থেকে নিয়ে প্রশ্নগুলো করবেন, ঠিক আছে। ওকে, তাহলে আমরা যাই। এটা প্রথমত এখানে আমরা চিত্রটা দেখি। এখানে একটা বর্গের কথা বলা আছে, সবাই একটু খেয়াল করো। আমরা একটা বর্গক্ষেত্র নিয়েছি OABC। এই বর্গের প্রশ্নে বলা ছিল একটা শীর্ষবিন্দু মূলবিন্দু, তাহলে আমরা এখানে একটা শীর্ষবিন্দু মূলবিন্দু নিয়েছি, রাইট। এবং এই মূলবিন্দুর রাইট মূলবিন্দু এবং এর বিপরীত শীর্ষ, তাহলে এখানে মূলবিন্দুর বিপরীতে যে বিন্দুটা থাকবে সেটা y অক্ষের উপরে, তাহলে আমরা y অক্ষের উপরে একটা বিন্দু নিয়েছি B। ক্লিয়ার কিনা সবাই? দেখো প্রশ্নের সাথে চিত্রটা আগে মেলাও। যে কোনো সৃজনশীল প্রশ্ন যখন আমরা ম্যাথ, স্পেশালি যখন উচ্চতর গণিতের সৃজনশীল প্রশ্ন যখন আমরা সলভ করতে যাব, তখন আমাদের একটা জিনিস সবসময় খেয়াল করবা, যে প্রত্যেকটা প্রশ্নকে বা উদ্দীপককে, স্পেশালি জ্যামিতিকের উদ্দীপকগুলোকে আমরা চিত্রে রিপ্রেজেন্ট করার চেষ্টা করব। যদি চিত্রে সুন্দর মতো উপস্থাপন করতে পারো, জ্যামিতিক ব্যাখ্যাটা তুমি যদি মাথায় এটা নিয়ে তুমি যদি নিয়ে আসতে পারো, তাহলে এটা প্রশ্নটা অনেক সোজা হয়ে যাবে। সেই চিন্তা থেকে আমরা প্রথমতই চিত্রটা দেওয়ার চেষ্টা করেছি তোমাদের। তাহলে OABC বর্গের ও বিন্দু হচ্ছে আমরা জানি একটা শীর্ষবিন্দু, এবং তার বিপরীত শীর্ষবিন্দু y অক্ষের উপরে নিয়েছি। তাহলে আমরা দুইটা বিন্দু কিন্তু পেয়ে গেছি। এখন OABC বিপরীত হওয়ার কারণে তার OB হচ্ছে কর্ণ, রাইট, আর একটা কর্ণ হচ্ছে AC, ঠিক আছে।
আর একটু বলা আছে যে এই বর্গের বাহু, আমরা যে বর্গক্ষেত্র মানে চারটা বাহু সমান থাকে, এখানে চারটা বাহু, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য একটা OA আর একটা AB আর একটা BC আর একটা হচ্ছে OC, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 6√2, যেহেতু এটা বর্গক্ষেত্র চারটা বাহুর দৈর্ঘ্যই সমান, রাইট। আমরা এবার প্রশ্নে যাব। আমরা বলেছি কি বর্গের কর্ণকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ। তাহলে আমরা ক্লাসের শুরুতে আমরা বলেছিলাম যে ব্যাস ধরে, অর্থাৎ দুইটা বিন্দুর সংযোগ রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ কেমন হয় আমরা সেটা দেখেছি। তাহলে এখানে শিকনফলগুলো হবে একটা বৃত্তের আমরা এই ব্যাসের দুইটা প্রান্তবিন্দু জানা থাকলে তার সমীকরণটা কি আমরা সেটা জানি সবাই, ঠিক আছে, আমরা ক্লাসের শুরুতে বলেছি। আমরা নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইড হচ্ছে এখানে আমরা আবার চিত্রটা নিয়েছি, যা বলেছি যে চারটা বাহুর দৈর্ঘ্য সমান, ওকে, আমরা এটা জানি। আমরা নেক্সট যাই, রাইট। তাহলে এখানে আমি খেয়াল করো সবাই, এখানে বলা হয়েছে যে একটা শীর্ষবিন্দু যেহেতু মূলবিন্দু স্থানাঙ্ক মানে কি 0 0, ঠিক আছে। আরেকটা শীর্ষবিন্দু হচ্ছে কি ওয়াই অক্ষের উপরে হওয়ার কারণে সেটার x এর মান কত 0, ঠিক আছে। তাহলে আমরা বিবিন্দু স্থানাঙ্কটা একটা, যেহেতু এটাকে কর্ণ এবং এই কর্ণটাকে যেহেতু আমরা ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের স্থানাঙ্ক নির্ণয় করব, আমার মেইন কাজটাই হচ্ছে ও বিন্দুর স্থানাঙ্ক আমরা জানি, বি বিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করা, ঠিক আছে। তাহলে বি বিন্দুর স্থানাঙ্কের জন্য আমরা অলরেডি জানি বি বিন্দুর x এর মান মানে বি বিন্দুর ভুজ 0 বিকজ অফ ইট লাইজ ওয়াই অ্যাক্সিস, মানে কি ওয়াই অক্ষের উপর এটা অবস্থান করছে, তার মানে এটা x এর মান 0। তাহলে আমাদের কি বের করতে হবে, এটা y এর মান বের করতে হবে, ঠিক আছে। y এর মান মানে কি মূলবিন্দু থেকে অর্থাৎ x অক্ষ থেকে কতটুকু এটা উপরে বা নিচে অগ্রসর হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ও বি যে দৈর্ঘ্যটা সেটাই হচ্ছে বি বিন্দুর কোটির মান, তার মানে আমাদের কি বের করতে হবে, ও বি বের করতে হবে। এখানে আমাদের গিভেন কি ও এর মান দেওয়া আছে, আবার এ বি এর মান দেওয়া আছে, রাইট। এটা যেহেতু আমরা দেখো খেয়াল করো ও বি, ও এ এবং এ বি, এটা নিয়ে আমরা একটা ত্রিভুজ পেয়েছি। এই ত্রিভুজটা যেহেতু একটা বর্গক্ষেত্র আমরা জানি প্রত্যেকটা কোণ হবে 90 ডিগ্রি, তার মানে কি এখানে একটা 90 ডিগ্রি উৎপন্ন হলো। তার মানে এই ত্রিভুজটা ও এ বি ত্রিভুজটা কি ধরনের ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। সেই সমকোণী ত্রিভুজে যেহেতু এ কোণটা 90 ডিগ্রি, তার মানে তার বিপরীত বাহুটা হচ্ছে ওবি, এটা কি অতিভুজ। সেই অতিভুজটা আমাদের বের করতে হবে, এটা আমরা কত জানি না, ঠিক আছে। তাহলে কিন্তু ও এ এবং এ বি এই দুটো কিন্তু মান জানি, ও এ এবং এ বি এই দুটাই বর্গের বাহুর দৈর্ঘ্য, এবং বর্গের বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে 6√2, ফাইন। তো এখন আমরা এখানে এই অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার আমরা লিখেছি ওবি স্কয়ার ইকুয়াল টু ও এ স্কয়ার প্লাস এ বি স্কয়ার। আমরা জানি ও এর মান 6√2, 6 হোল স্কয়ার, এ বি এর মানও জানি 6√2 তার হোল স্কয়ার, তার 36 ইনটু 2, 6 এর স্কয়ার করে 36, √2 স্কয়ার করে 2, তাহলে 36 ইনটু 2 72, আর এখানে 72, আর রেজাল্ট আসে 144। ওবি স্কয়ার ইকুয়াল টু 144, তাহলে ওবি কি হবে প্লাস মাইনাস 12, কারণ আমরা জানি স্কয়ার রুট হলে সবসময় প্লাস রুট ওভার স্কয়ার রুট হলে সবসময় কি প্লাস মাইনাস আসে, রাইট। তার মানে ও বি এর মান উপরের দিকে হইতে পারে আবার নিচের দিকে হইতে পারে। এখন প্রশ্ন হলো এখানে প্লাস মাইনাসটাই দুইটাই থাকবে নাকি একটা নেব, ঠিক আছে। তাহলে এখানে এমন কোনো শর্তে উল্লেখ নাই যে আমাদের ও বি এর মান অর্থাৎ এই বি বিন্দুটা ওয়াই অক্ষের উপরে থাকবে কিন্তু নিচে যে যাবে না, এরকম কোনো প্রশ্ন উল্লেখ নাই। তার মানে কি বি বিন্দুটা উপরেও আসতে পারে নিচেও আসতে পারে, তার মানে কি আমরা এখানে দুইটা বৃত্ত পাবো, ঠিক আছে। তাহলে আমরা দুইটা বৃত্ত পাবো যেটাকে স্পর্শ করতে পারে, যে কারণে আমাদের দুইটা মানে নিতে হবে, ও বি ইকুয়াল টু প্লাস মাইনাস 12 নিতে হবে, ঠিক আছে। তো এখানে আমরা এই ও বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম 0 0, আবার বি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম কি 0 প্লাস মাইনাস 12, ঠিক আছে। তার মানে কি একটা বর্গের আমরা যেটা বলছি একটা বর্গের রাইট। নেক্সট স্লাইডে যাই। তো নেক্সট স্লাইডে আমরা দেখতে পাচ্ছি, খেয়াল করো সবাই, আগে আমরা যেটা বলেছি এখানে দুইটাই হবে কেন, বিবিন্দুটি x অক্ষের নিচে অবস্থিত হতে পারে, তাই দুটা বৃত্ত পাবো। আমি চিত্রে একটা দেখিয়েছি, ঠিক একই রকম ভাবে তোমরা আরেকটা বৃত্ত অঙ্কন করে নেবে, মানে নিচে আরেকটা বর্গক্ষেত্র আঁকবে, বর্গক্ষেত্র আঁকার পরে এই বিবিন্দুটা ঠিক নিচে চলে আসবে, এখানে আরো একটা বৃত্ত আসবে, তার মানে আমাদের অ্যান্সার হবে দুইটা, ঠিক আছে, ফাইন। তো এখানে আমাদের শিকনফলটা কি ছিল আমরা আগে বলেছি যে x1 y1 x2 y2 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাকে ব্যাস ধরে, মানে কি একটা বৃত্তের ব্যাসের দুইটা প্রান্তবিন্দু জানা থাকলে বৃত্তের সমীকরণটা হয় এরকম, ঠিক আছে। কিরকম x - x1 into x - x2 plus y - y into y - y2 equal to 0, এটা আমরা ক্লাসের শুরুতেই দেখেছি। তাহলে এখানে x1 y1 বলতে প্রথম বর্গের মানে এই বৃত্তের
কর্ণের পথ, সরি এখানে হ্যাঁ কর্ণের পাশাপাশি এখানে যেটা হচ্ছে বৃত্তের ব্যাসের একটা প্রান্তবিন্দু। তাহলে বৃত্তের আমাদের ওবি হচ্ছে ব্যাস, আমরা কারণ প্রশ্নে বলেছে এই কর্ণকে ব্যাস ধরতে হবে, ঠিক আছে। তাহলে এখানে কর্ণ ওবি আর এইটাকে ব্যাস ধরে নতুন যে বৃত্ত আমরা যে একটা বৃত্তটা অঙ্কন করলাম সেই সমীকরণটা বের করবো। তার মানে কি এটা হচ্ছে ব্যাসের প্রান্তবিন্দু, হ্যাঁ একটা এটা আর একটা হচ্ছে এটা। তাহলে ও বিন্দুর একটা প্রান্তবিন্দু ও যার স্থানাঙ্ক 0 0 আর একটা হচ্ছে বি যার স্থানাঙ্ক 0 ±12। তাহলে তার মানে কি দিস ইজ x1 y1 দিস ইজ x2 y2, কারণ এখানে একবার +12 হবে আর একবার -12 হবে, দুইটা সমীকরণ পাবো, ঠিক আছে। তারপর প্রথমে পজিটিভটা নেই, তাহলে দিস ইজ x1 y1 দিস ইজ x2 y2। তার মানে ফর্মুলা দাঁড়াচ্ছে বৃত্তের এটাকে ধরে আমাদের সমীকরণটা যেটা হবে x - x1, x1 is 0 into x - x2, x2 is also 0, ঠিক আছে। এই যে বি বিন্দুতে x এর মান 0, তাহলে x - 0 into x - 0 প্লাস y - y1, y1 মানে কি প্রথম বিন্দুর y 0 into y - y2, y2 হচ্ছে দ্বিতীয় বিন্দুর কোটি, দ্বিতীয় বিন্দুর কোটি কত 12, this is 12 equal to 0। এটাকে আমরা সিম্পলিফাই করলে সরলীকরণ করলে অর্থাৎ গুণ করে দিলে সমীকরণটা আসে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 12y equal to 0। তাহলে আমরা একটা সমীকরণ পেলাম পজিটিভ, অর্থাৎ 0 + 12 নেই। এবার যদি -12 নেই তোমরা সেম ভাবে তোমরা অনুরূপভাবে 0 - 12 হলে বৃত্তটির সমীকরণ দাঁড়াবে একই রকম ভাবে, শুধু এখানে -12 এর জায়গায় মাইনাস হচ্ছে +12, ঠিক আছে। আর সব সেম, তখন এখানে রেজাল্ট হবে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 12y = 0। আশা করি সবাই মানে খ নম্বর যে প্রশ্নটা ছিল সবাই এটা বুঝতে পেরেছো। আর আমরা এখানে জানি যে একটা বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু জানা থাকলে বৃত্তের সমীকরণটা কিভাবে নির্ণয় করতে হয় আমরা সেটা জানি। এখন আমরা চলে যাব হচ্ছে গ নম্বর প্রশ্নে। আমরা প্রথমে আবার প্রশ্নটা একটু দেখে নিই। তাহলে আমরা প্রশ্নটা একটু দেখি, আমরা দেখে নিই। তাহলে আমরা প্রশ্নটা একটু দেখে নিই। এখানে গ নম্বর প্রশ্নে যে এখানে প্রথমে দৃশ্যকল্পে উদ্দীপকে যেটা ছিল যে তিনটা সরল রেখা ছিল, আমরা আগেই বলেছি। তাহলে এই তিনটা সরল রেখাকে আগে আমরা চিত্রে দেখিয়ে নিই। তাহলে প্রথমত এখানে x অক্ষ এবং y অক্ষ নিলাম। আমরা জানি y = 2, এই রেখাটা হচ্ছে x অক্ষের সমান্তরাল এবং x অক্ষ থেকে 2 একক দূরে। তার মানে আমরা এখান থেকে x অক্ষ থেকে, দিস ইজ x অক্ষ, এখান থেকে 2 একক দূরে আমরা একটা x অক্ষের সমান্তরাল রেখা নিয়েছি, যে রেখাটার নাম কি y = 2। ওকে, ঠিক একই রকম ভাবে y = 10, এটাও x অক্ষের সমান্তরাল সরলরেখা এবং সেটা হচ্ছে x অক্ষ হতে 10 একক দূরে। তার মানে x অক্ষ থেকে 10 একক দূরে আরেকটা সমান্তরাল সরলরেখা x অক্ষের সমান্তরাল সরলরেখা হবে। আর x = 0, এই রেখাটা হচ্ছে সিম্পলি y অক্ষ। তার মানে তিনটা রেখাকে আমরা চিত্রে দেখিয়েছি। তাহলে তিনটা চিত্র কি এখানে আমরা দেখতে পাচ্ছি, এই যে এটা একটা ব্লু কালারের, এখানে একটা সরি গ্রিন কালারের, আর একটা হচ্ছে y অক্ষ। এখন এই রেখা এবং এই y অক্ষ, এই তিনটা রেখাকে স্পর্শ করে বৃত্ত আঁকতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এই y অক্ষকে স্পর্শ করবে, আবার y = 2 রেখাকেও স্পর্শ করবে এবং y = 10, এই তিনটা রেখাকে স্পর্শ করবে। তাহলে বৃত্তটা আমরা কিভাবে আঁকতে পারি? তাহলে এই তিনটা রেখাকে স্পর্শ করে আমরা এখানে চিত্রে বৃত্ত দেখিয়েছি, খেয়াল করো সবাই। এখানে আমরা একটা সি কেন্দ্র ধরে আমরা এখানে দুইটাকে স্পর্শ করবে, আবার y অক্ষকে স্পর্শ করবে। এইদিকে একটা বৃত্ত হইতে পারে, পাশাপাশি এইদিকে আরেকটা বৃত্ত হইতে পারে, ঠিক আছে। আমরা দুইটা বৃত্ত হবে। তার মানে আগেরটার মতো এই খ নাম্বার প্রশ্নের মতো এখানেও আমাদের রেজাল্ট আসবে দুইটা। আমরা হয়তো প্লাস মাইনাসের জন্য আসবে। তাহলে আমরা এখানে এই সমীকরণ বের করার জন্য আমরা দেখি যে আমাদের কি কি আইডিয়া আমাদের লাগে। আমরা অলরেডি বলেছি একটা বৃত্ত যদি এই x অক্ষকে স্পর্শ করে, আমরা ক্লাসের শুরুতেই বলেছিলাম একটা বৃত্ত x অক্ষকে স্পর্শ করলে আমরা বলেছিলাম কেন্দ্রের কোটিটা হচ্ছে ব্যাসার্ধের সমান। আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখেছি। একই রকম ভাবে যদি বৃত্তটা y অক্ষকে স্পর্শ করে তাহলে বৃত্তের ব্যাসার্ধটা হবে কেন্দ্রের ভুজের সমান, ঠিক আছে। তার মানে এখানে আমরা সি বিন্দুর ভুজ যেটা হবে, সি বিন্দুর x এর মান যা হবে অর্থাৎ CD যেটা, এটা হবে ব্যাসার্ধের সমান। তাহলে আমরা সি বিন্দুর স্থানাঙ্ক অর্থাৎ কেন্দ্রের স্থানাঙ্ক আমরা বের করার চেষ্টা করব, ঠিক আছে। তাহলে স্পষ্টত এখানে আমরা বলেছি, আমরা সমাধানে যাই। এবার সমাধানে আমরা নেক্সট স্লাইডে যাই। নেক্সট আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা চিত্রের ব্যাখ্যাটা দিয়েছি যে AB রাইট y = 2, মানে এই রেখা, আবার y = 10। সবাই একটু মনোযোগ সহকারে দেখো, আমরা চিত্র যদি না বুঝি তাহলে ম্যাথটা করা যাবে না। টোটালি এটা চিত্রের উপর নির্ভরশীল, খেয়াল করো সবাই। y = 2 রেখা এবং y = 10 রেখা, ঠিক আছে। এই রেখাকে যথাক্রমে A এবং B বিন্দুতে ছেদ করে বৃত্তটা, আমরা যে বৃত্তটা অঙ্কন করেছি, খেয়াল করো আমাদের যে তিনটা রেখাকে স্পর্শ করে যে বৃত্তটা
ওই y ইকুয়াল টু 2 রেখাকে a বিন্দুতে স্পর্শ করেছে, আর y ইকুয়াল টু 10 এই রেখাটাকে b বিন্দুতে স্পর্শ করেছে, আর y অক্ষকে d বিন্দুতে স্পর্শ করেছে। আমরা এই চিত্রটা এখানে আমরা বলেছি, ঠিক আছে। ওই তিনটা বিন্দুতে আমরা ছেদ করলো, ওকে। তাহলে আমরা আগে বলেছি কেন্দ্র যেহেতু এই বৃত্তটা y অক্ষকে স্পর্শ করে, বৃত্তটা যেহেতু কাকে স্পর্শ করে, y অক্ষকে স্পর্শ করে, তার মানে আমরা বলতে পারি ব্যাসার্ধ সমান কেন্দ্রের ভুজ। তাহলে এখানে কেন্দ্রের ভুজটা হচ্ছে আমরা 3 নিয়েছি। কিভাবে নিয়েছি আমরা এইখানে একটু খেয়াল করো, আমরা সিডি সমান বলেছি কি কেন্দ্রের ভুজ, ঠিক না, সিডি, রাইট, সিডি হচ্ছে কেন্দ্রের ভুজ। তো এটা হ্যাঁ, তবে আমরা এখানে খেয়াল করো সবাই, এ বি আমরা ব্যাসার্ধ বের করতে পারলে কেন্দ্রের ভুজটা পেয়ে যাব, ঠিক না, ওকে। তাহলে আমরা ব্যাসার্ধ বের করে নেব। তো ব্যাসার্ধটা কিভাবে বের করবো খেয়াল করো সবাই, বিসি হচ্ছে কি ব্যাসার্ধ, অথবা এসি ব্যাসার্ধ, অথবা সিডি ব্যাসার্ধ, রাইট। এখানে যে কোনো একটা দৈর্ঘ্য বের করতে পারলে কিন্তু আমাদের হয়ে যাবে। তো এখানে চিত্র মতে আমরা সবাই দেখতে পাচ্ছি এই যে এই পি থেকে বি পর্যন্ত, মানে এক্স অক্ষ থেকে y = 10 রেখাটার দূরত্ব পিবি, পিবি এর দূরত্ব হচ্ছে 10, ঠিক আছে, রাইট। আবার পিসি যে দূরত্বটা খেয়াল করো সবাই, এই পিসি দূরত্ব আমরা বের করতে পারবো কিভাবে, পিবি থেকে এপিবি করব। তাহলে পিবি হচ্ছে 10 আর এপি হচ্ছে 2 কেন, কারণ এক্স অক্ষ থেকে y = 2 যে রেখাটা 2 একক দূরে, তার মানে পি এর দূরত্ব হচ্ছে কত, 2। তার মানে আমরা কি পাচ্ছি, আমাদের দরকার হচ্ছে এখানে কি বিসি, বিসি অর্থাৎ এসি দরকার, এবং এই এসিটা হচ্ছে কি টোটাল এ বি এর অর্ধেক, তার মানে আমাদের এ বি দরকার, ঠিক না। তাহলে এ বি সমান আমি বলেছি কি পিবি মাইনাস পিএ। তাহলে পিবি কত 10 আর পিএ কত 2, তার মানে আমরা এ বি সমান এ বি যে দৈর্ঘ্যটা এটা পেয়ে গেলাম কত 6, এটা হচ্ছে কি ব্যাস, রাইট। তার মানে ব্যাসার্ধ, এবার ব্যাসার্ধ মানে কি, তাহলে ব্যাসার্ধ ব্যাসার্ধ পেলাম কত 4, ঠিক আছে। কারণ 10 - 2 = হয় 8, আবার 8কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হবে কত 4, 10 - 2 8, ঠিক আছে। আর ব্যাসার্ধ হচ্ছে আমরা জানি ব্যাসের অর্ধেক, অর্থাৎ ব্যাস হচ্ছে এবি, এবির অর্ধেক করলে হবে 4 একক। তাহলে এবার সুতরাং আমরা যেহেতু বৃত্তটা y অক্ষকে স্পর্শ করে, সুতরাং এটার কেন্দ্রের ভুজ মানে ব্যাসার্ধ সমান 4 একক। এখন আমরা বের করব কেন্দ্রের কুটি, y = আমরা চিত্রে দেখতে পাচ্ছি কেন্দ্রের কুটি হচ্ছে y, রাইট। সি বিন্দুর কুটি y মানে কি পিসি, অর্থাৎ এক্স অক্ষ থেকে কত পর্যন্ত উপরের দিকে উঠেছে, তাহলে এখানে কত উপরে সি পর্যন্ত, তার মানে পিসি এর দৈর্ঘ্যটাই হচ্ছে কি সি বিন্দুর কুটির মান। তাহলে এখানে আমরা অলরেডি পেয়েছি পিসি হচ্ছে, আমরা এখানে সি বিন্দুর কুটির মান বের করব। তাহলে এটা বের করার জন্য আমরা দুইটা অংশে এখানে চিত্রে দেখতে পাচ্ছি, একটা হচ্ছে এপি আর একটা হচ্ছে এসি। এসি মানে কি ব্যাসার্ধ, আর এপি হচ্ছে এই যে y = 2 রেখার দূরত্ব। এখানে স্পষ্টত এপি এর দূরত্ব বা পি এর দূরত্ব হচ্ছে 2 আর এসি এর দূরত্ব হচ্ছে 4, তাহলে 2 আর 4 যোগ করলে হয় কত 6। তার মানে আমরা কেন্দ্রের স্থানাঙ্কটা পাচ্ছি 4 5, কেন্দ্রের স্থানাঙ্ক কত 4 6, কেন্দ্রের স্থানাঙ্ক 4 6। তাহলে বৃত্তের সমীকরণটা এখন কি হবে, এখন তোমরা সেটা তোমরা নিজেরাই আশা করি পারার কথা। আমরা ক্লাসের শুরুতে বলেছি একটা বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক hk এবং ব্যাসার্ধ যদি r হয়, বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক hk এবং ব্যাসার্ধ যদি r হয়, তাহলে বৃত্তের সমীকরণ হচ্ছে x - h² + y - k² = r²। এখানে কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রের স্থানাঙ্ক 4 6 এবং ব্যাসার্ধ হচ্ছে r = 4। তাহলে সুতরাং বৃত্তের সমীকরণটা হবে, এখন আমরা দেখতে পাচ্ছি বৃত্তের সমীকরণটা হবে, তোমরা এটা দেখে নেবে। আমরা বৃত্তের সমীকরণটা আমি এখানে দেখাচ্ছি যে x - h² + y - k² = r²। এখানে h এর মান এবং k এর মান, কেন্দ্রের ভুজের মান এবং কেন্দ্রের কুটির মান k এর মান বসাবে, এবং বৃত্তের ব্যাসার্ধ r এর মান বসিয়ে আমরা এই সমীকরণটা পাই, ঠিক আছে। তাহলে সবাই একটু দেখে নাও, আমরা এই সমীকরণটা পাই, এই সমীকরণটা সবাই খাতায় লিখে নাও, ঠিক আছে, ওকে। এবার আমরা যাচ্ছি হচ্ছে তোমাদের হোমওয়ার্ক দিয়ে দেবো এবার। তাহলে হোমওয়ার্ক হচ্ছে, এবার আমরা তোমাদের হোমওয়ার্ক, এবার আমরা মোটামুটি বোর্ডের সৃজনশীল প্রশ্নটা সলভ করলাম, এটা তোমাদের প্রত্যাশিত ছিল। তো শুধু আমি ক্লাস এইটুকু লিমিট না রেখে তোমাদের নিজেদের একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। এই হোমওয়ার্কটা সবাই খাতায় লিখে নেবে এবং পরবর্তীতে সলভ করবে, এবং সলভ করতে যদি কোনো সমস্যার ফেস করো তাহলে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবে। তাহলে আমরা প্রশ্নটা সবাই লিখে নাও। তাহলে আমরা প্রথমেই যে বলেছি ফলো দ্য সিডব্লিউ কপি, তোমরা আজকে যে ক্লাসটা করেছো সেটা তোমরা নিজেরাই দেখবে।
এবং এর উপর বিশেষ করে আমরা এখানে একটা দেখো বৃত্তের সমীকরণ নিয়েছি। এখানে ক নম্বর প্রশ্নে বলেছি 4 - 5 কেন্দ্র বিশিষ্ট বৃত্ত x অক্ষকে স্পর্শ করে, তাহলে বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। ভেরি সিম্পল, আশা করি তোমরা ধরতে পেরেছো। এরপরে বলছে উদ্দীপকের বৃত্তের, এই যে উদ্দীপকের বৃত্ত, এটা মানে কি সাধারণ সমীকরণ, বৃত্তের সাধারণ সমীকরণ, ওইটার সাথে বৃত্তের কেন্দ্রের সাথে এককেন্দ্রিক, আমরা যে বৃত্তটা বের করবো, এবং 4, 5 বিন্দু দিয়ে যায়, এটাও সিম্পল, তোমরা অলরেডি আমরা এটার শিকল ফলগুলো তোমাদের দিয়েছি, ঠিক আছে। গ নাম্বার প্রশ্ন, এটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এই আইটেম প্রশ্ন হচ্ছে 4.2-তে, তোমরা নিজেরা দেখবে x, গত ক্লাসে তোমরা এরকম একটা সেই সলিউশন করেছো, x + by + 1 = 0 রেখাটি উদ্দীপকের বৃত্তটিকে স্পর্শ করে b এর মান নির্ণয় করো। এখানে b এর মান দেখবা একটা এলোমেলো একটা মান আসবে, সো এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নাই, অর্থাৎ মানে এরকম তোমাদের এখানে প্রশ্নটা এমনভাবে দেওয়া হয়েছে যেন মান আসবে, তবে মানটা একটু দেখা যাবে জটিল একটা মান আসবে। অনেক সময় প্রশ্ন করতে যায় এরকম হয় যে মানগুলো খুব সহজ মান আসে না, তোমাকে সবসময় যে ম্যাথগুলো সলভ করো খুব সুন্দর সুন্দর মান আসে। অনেক সময় কিছু ম্যাথ আছে যে এগুলা সলভ করতে গেলে মানগুলো অনেক সময় খুব জটিল মান আসে, সেই ক্ষেত্রে এটাও যেন জটিল মান আসার পর তোমরা যখন রিভিউ করবা, যখন কোনো ভুল পাবে না, তখন তুমি যেন কনফিডেন্স পাও। এই জন্য আমি এইভাবে বি এর মানটা এভাবে দিয়েছি, বাসায় সলভ করলে বুঝতে পারবে যে বি এর মানটা একটু জটিল মান আসবে, ঠিক আছে। তাহলে আমরা ক্লাস তেমন মোটামুটি এই পর্যন্ত আজকে। তো আরেকটা তোমরা সৃজনশীল প্রশ্নটাই, হ্যাঁ এই প্রশ্নটাই আবার একটু দেখিয়ে দিলাম। তো এবার মোটামুটি আমরা পরবর্তীতে সবার সাথে আবার অন্য কোনো এক ক্লাসে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, নিরাপদে থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, সকলকে ধন্যবাদ।